সৎ উপায়ে করা প্রত্যেকটি কাজই নিখুঁতভাবে করাটা আমাদের নিজস্ব মানসিক শান্তির জন্য খুবই প্রয়োজন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক মূর্তিকারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করত ভানু নামের এক মূর্তিকার। ভানুর হাতের কাজ এতটাই ভালো ছিল যে গ্রামের সবাই বলতো তার হাতে করা এত সুন্দর মূর্তি তৈরির কাজ যেন স্বয়ং ঈশ্বরের দেওয়া উপহার। ছোট থেকে ভানু খুব কষ্ট করে মানুষ হয়েছে। বর্তমানে ভানু গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মা এবং বাবার সাথে থাকে। ছোটবেলা থেকেই অনেক অভাব অনটনের মধ্য দিয়ে গেছে তার জীবন। ছোট থেকেই এই মূর্তি তৈরির কাজটা সে খুব ভালোভাবেই করতে পারত। নিজের থেকেই সে এই কাজটা শিখে গেছে। ঈশ্বর প্রদত্ত এক আশীর্বাদ এটা ভানুর উপর। গ্রামের এদিকে ওদিকে ঘুরে ঘুরে টুকটাক মূর্তি বানানোর কাজ করত ঠিকই, কিন্তু ওই কোনো রকমে তার সংসার চলে যেত বৃদ্ধ মা বাবাকে নিয়ে। তার ভাগ্য ফিরল যখন শহর থেকে এক ধনী ব্যবসায়ী আসলো ভানুকে সঙ্গে করে নিয়ে যেতে শহরে তার ব্যবসা সংক্রান্ত কাজে মূর্তি তৈরি করার জন্য। কোনো এক নিকট আত্মীয়ের কাছ থেকে সেই ধনী ব্যবসায়ী ভানুর খোঁজ পেয়ে সরাসরি গ্রামে তার বাড়িতে চলে আসে ভানুকে কাজের জন্য নিয়ে যেতে, এবং সেই ব্যবসায়ী তাকে মোটা টাকা মাইনে দেবে বলেও দাবি করেন। অসাধারণ হাতের কাজের সাথে সাথে ভানুর কর্মে তার নিপুণতাটাও সমানভাবে প্রকাশ পেত। অর্থাৎ ভানু যে কাজটা করত সেটা খুবই নিখুঁতভাবে করত। এই সব কিছু খোঁজ খবর পেয়ে সেই ধনী ব্যবসায়ী শহর থেকে ছুটে এসেছিল ভানুর কাছে তাকে মোটা টাকা মাইনের কাজ দেওয়ার জন্য। বেশ অনেক টাকার স্বপ্ন দেখে ভানু সেই ব্যবসায়ীর সাথে শহরে চলে আসে নিজের সংসারটাকে একটু সুখের মুখ দেখানোর জন্য এবং নিজের কাজ করার জন্য। শহরে এসে সেই ব্যবসায়ী তথা ভানুর মালিকের কাছে ভানু বেশ জমিয়ে কাজ করতে শুরু করে। প্রথম কয়েক মাস খুব ভালোভাবে কাজ করে এবং তার কাজে প্রচণ্ড পরিমাণে সন্তুষ্ট হয়ে তার মালিক তথা সেই ব্যবসায়ী তাকে বেশ মোটা টাকা মাইনে দেয়। ভানু সেখান থেকে সেই মাইনে তার গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মা বাবাকে পাঠাতো। শহরে থেকে নিজে খরচা করত এবং বেশ কিছু টাকা সে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করত সেখান থেকে। সব মিলিয়ে খুব ভালোভাবেই তার জীবনটা কেটে যাচ্ছিল শহরে তার মালিকের কাছে কাজ করে। তার মালিকও তার কাজে খুবই সন্তুষ্ট ছিলেন। একবার সেই ব্যবসায়ী মালিকের মারফত বেশ কয়েকটি মূর্তির অর্ডার এসেছিল ভানুর কাছে। অনেক রাত পর্যন্ত ভানু সেই মূর্তিগুলোকে তৈরি করত। ভানু সেই মালিকেরই বিশাল অট্টালিকা সমান বাড়িতে একটি ঘরে থাকত এবং সেই মালিকেরই অট্টালিকার একটি বড় ঘর ছিল। সেখানে মূর্তি তৈরির কাজ হতো। ভানু সেখানে বসেই মূর্তিগুলো তৈরি করত। একদিন সারা রাত জেগে ভানু অর্ডার পাওয়া একটি নেতাজির মূর্তি তৈরি করছিল। কাজের প্রচুর চাপ থাকায় সেদিন বারবার করে ভানুর মালিক এসে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো এবং দেখতে লাগলো যে কত দূর কাজটা এগিয়েছে। এইভাবে বেশ অনেকক্ষণ যাওয়ার পর যখন সেই নেতাজির মূর্তির কাজটা শেষ হলো, তখন সেটা দেখে ভানুর মালিক তাকে বলল, ভানু, এবার শুতে চলে যা, অনেক রাত হয়েছে, কাল না হয় আবার এসে নতুন মূর্তির কাজ শুরু করিস। একথা শুনে ভানু জানালো, বাবু, আপনি শুতে চলে যান, আমি আর একটু কাজ শেষ করে তারপরেই না হয় শুতে যাব। সেই মালিক আর কোনো কথা না বাড়িয়ে শুতে চলে গেলেন। পরের দিন সকালে এসে সেই মূর্তি তৈরি ঘরে তিনি দেখলেন ভানু তখনও পর্যন্ত মূর্তি তৈরি করে যাচ্ছে এবং সেই তৈরি হয়ে যাওয়া নেতাজির মূর্তিটার মতোই ভানু আরও একটি মূর্তি তৈরি করতে শুরু করেছে, হুবহু একই রকম। এটা দেখে সেই মালিক ভীষণ অবাক হলেন এবং তিনি ভানুকে জিজ্ঞাসা করলেন, কী রে ভানু, একই মূর্তি তুই দুটো কেন তৈরি করছিস? এই মূর্তিটা তো একটারই অর্ডার এসেছে, তাই না? ভানু তখন উত্তরে বলে, বাবু, প্রথমের বানানো সেই মূর্তিটা একটা খুঁত দেখা দিয়েছে, সেই কারণেই আমি আবার দ্বিতীয় মূর্তিটা তৈরি করছি। একথা শুনে ভানুর মালিক প্রথমের করা নেতাজির মূর্তিটাকে আগা থেকে গোড়া পর্যন্ত দেখতে লাগলেন। ভীষণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে তিনি দেখতে পেলেন নেতাজির করা প্রথমের মূর্তিটার গালের কাছে একটি ছোট মতো ছিদ্র রয়েছে, কিন্তু সেই ভুলটা যে এতটাই ছোট সেটা চোখে দেখার মতো নয়। ভীষণ ভালোভাবে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে তবেই সেই ভুলটা লক্ষ্য করা যাবে, তা না হলে কারো সাধ্যই নেই যে দূর থেকে সেই ভুলটা ধরার। এটা দেখার পর ভানুর মালিক ভানুকে বললেন, আচ্ছা, এই বিন্দুমাত্র খুঁতের জন্য
তুই আবারও নতুন করে খাটনি করছিস, তাও আবার সারাটা রাত জেগে। তা বল দেখি মূর্তিটা কতটা উচ্চতায় থাকবে? ভানু তখন উত্তরে তার মালিককে বলল, বাবু এটা প্রায় 25 ফুট উপরে থাকবে। ভানুর মালিক তখন অবাক হয়ে ভানুকে বললেন, কি বলিস রে, সেই 25 ফুট উপরে থাকবে? তাহলে তো নিচ থেকে মানুষেরা মূর্তিটাকেই ঠিকঠাক মতো দেখতে পারবে কিনা ঠিক নেই। এই এত সামান্য ভুলটাকে ধরবে কিভাবে শুনি? এই সামান্য ভুলটা তো আমি এতটা কাছ থেকে দেখেও ধরতে পারছি না। অত নিচ থেকে উপরের দিকে মানুষজন দেখে এই ভুলটা ধরে ফেলা তো অসম্ভব। তুই আর এতটা খাটনি না করলেও পারতিস। কথা বলে যখন ভানুর মালিক কথাটা শেষ করলেন, তখনই ভানু বলে উঠল, আপনি একদমই ঠিক বলেছেন বাবু। কেউ হয়তো এই সামান্য খুঁতটা দেখতে পারবে না, কিন্তু আমি সারা জীবন জানব যে আমি একটা ভুল কাজ করেছি। আমার পরমাত্মাও জানবে যে আমি জেনে শুনেই একটা ভুল কাজ করে ফেলেছি, আর এই সামান্য ভুলটাই আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না। কাজেই আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই দ্বিতীয় মূর্তিটা ভালোভাবে নিখুঁতভাবে সবার সামনে ফুটিয়ে তুলতে পারি। এই বলে ভানু আবার নিজের কাজ করতে শুরু করলো। ভানুর মালিক আবারও একবার ভীষণভাবে প্রসন্ন হলেন ভানুর কাজের নিপুণতা দেখে। বন্ধুরা, নিখুঁত কাজের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের করা প্রত্যেকটা কাজ অন্য কেউ পরীক্ষা নিরীক্ষা করার আগে সেটা আমাদের কাছে একদম 100% নিখুঁত করাটা আমাদের নিজেদের কর্তব্যের মধ্যে পড়ে। দ্বিতীয়ত, আমাদের করা প্রত্যেকটি কাজ যদি আমাদের নিজেদের কাছে পারফেক্ট বলে মনে হয়, তাহলে সেই কাজটা অন্যের কাছেও পারফেক্ট হতে বাধ্য। তৃতীয়ত, কোনো কাজই কিন্তু এই দুনিয়াতে ছোট হয় না। সব কাজই যার যার নিজস্ব জায়গায় সমান ভূমিকা পালন করে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।